নবম শ্রেণীর নতুন কারিকুলাম ২০২৪-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পঞ্চম অধ্যায় বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে। মানুষের ইতিহাসের সুদূর অতীত যাযাবর বৃত্তির কথা তোমরা জেনেছ। নিরাপদ জীবন ও খাদ্য সংস্থানে মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করত। এই প্রক্রিয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে দক্ষিণ এশিয়া এবং বাংলা অঞ্চলে তৈরি হয়েছিল এক গভীর সংযোগ। বিশ্বের নানান অংশ থেকে বিভিন্ন যোদ্ধা দল, শাসক, বণিক গোষ্ঠী ভারতবর্ষ এবং ভারতবর্ষের পূর্ব প্রান্তের দিকে এসেছে। সম্পদ ও ক্ষমতা দখল করেছে, শাসন ও শোষণ করেছে, অনেকেই বস্তি স্থাপন করেছে এবং ভাষা, ধর্ম, সংস্কৃতি নির্মাণ ও বিনির্মাণে ভূমিকা রেখেছে। শাসক শ্রেণীর নির্ধারণ করে দেওয়া রাজস্ব প্রদান করে। বিধিবিধান মেনে নিয়েই মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে গেছেন। তবে মানুষ যেসব সময় বিনা বাক্য ব্যয়ে শাসকদের সকল আদেশ মেনে গদবাঁধা জীবনযাপন করেছে তা কিছুতেই বলা যাবে না। বিভিন্ন সময় দেখা যায় অত্যাচারী শাসককে ক্ষমতা থেকে সরিয়ে দেবার জন্য মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছে, বিপ্লব ও বিদ্রোহ করেছে। এসবের মধ্য দিয়ে মানুষ ক্রমে ক্রমে নিজেদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেছে। পৃথিবীতে প্রথম কবে রাজা ও রাজতন্ত্র উদ্ভব ঘটেছিল? বিভিন্ন গবেষণার আলোকে ইতিহাসের পণ্ডিতগণ বলে থাকেন যে আজ থেকে প্রায় ৭-৮ হাজার বছর আগেই মানুষ যখন নগর সভ্যতা গড়ে তুলতে শুরু করে। তাহলে কত বছর বা কত হাজার বছর আগে থেকে মানুষ সভ্যতা গড়ে তুলতে শুরু করে? আজ থেকে প্রায় ৭-৮ হাজার বছর আগে মানুষ যখন নগর সভ্যতা গড়ে তোলে তখন থেকে। তখন রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক গঠন এবং রাজতন্ত্রের সূচনা হয়। এ রাষ্ট্র বা রাজ্য ব্যবস্থার উদ্ভবের পেছনেও কৃষির ভূমিকা ছিল ব্যাপক। আদি যুগের শিকার সংগ্রহজীবী মানুষ যখন স্থায়ী বসতি স্থাপন করে, কৃষিকাজ শুরু করে, তখন তাদের জীবন ব্যবস্থা বদলে যায়। কৃষি জমির চাহিদা বেড়ে যায়। কিসের চাহিদা বেড়ে যায়? কৃষি জমির চাহিদা বেড়ে যায়। জমির ওপর ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠা এবং তা রক্ষা করার প্রয়োজন হয়। কৃষি থেকে প্রচুর পরিমাণে সম্পদ উৎপাদিত হতে থাকে। শিল্প বাণিজ্যের বিকাশ ঘটে। মানুষ যখন বনে জঙ্গলে ঘুরে ঘুরে শিকার ও সংগ্রহ করে বেড়াতো, তখন এক একটি গোত্রে এক একজন গোত্রপতি থাকত। কিন্তু স্থায়ী বসতি স্থাপনের পর গোত্র প্রথার পরিবর্তে বৃহত্তর সমাজ গড়ে ওঠে। নানা শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে গড়ে ওঠে। এই মানুষদের নিরাপত্তা, বাইরের আক্রমণ থেকে নিজেদের সুরক্ষা, আইন কানুন তৈরি ও তা বাস্তবায়নের দরকার হয়। আর এভাবে একটি শক্ত কাঠামো গড়ে ওঠে। গোত্রপতি বা দলপতির মধ্যে থেকেই কেউ একজন আরও বেশি শক্তি অর্জন করে নিজের প্রভাব বৃদ্ধি করে। রাজার আসনে আসীন হন। তাদের সঙ্গে যোগ দেন ধর্মগুরুরাও। রাজা এবং ধর্মগুরুরা মিলে নগরগুলোতে একটি শক্তিশালী রাজতান্ত্রিক কাঠামোর ভিত্তি স্থাপন করে। কারা কারা মিলে একটি শক্তিশালী রাজতান্ত্রিক কাঠামো স্থাপন করে? এখানে রাজা ও রাজগুরুরা। এখানে আমরা এটা প্রশ্ন হিসাবে দেখে রাখতে পারি যে রাজা এবং ধর্মগুরুরা মিলে নগরগুলোতে একটি শক্তিশালী রাজতন্ত্রের ভিত্তি স্থাপন করে। ধীরে ধীরে তারা অনেক বেশি শক্তি ও সম্পদ সঞ্চয় করেন। নিজেদের জন্য সুরক্ষিত দুর্গের ভিতর উন্নত বাসস্থান নির্মাণ করেন। সশস্ত্র প্রহরী দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেন। এভাবে সমাজে অন্য শ্রেণী পেশার মানুষ থেকে রাজা ও ধর্মগুরুরা নিজেদের আলাদা করে ফেলেন। নগরে সাধারণ মানুষ শ্রমিক, বণিক ও কৃষকদের নিরাপত্তা দেবার নাম করে কর বা খাজনা আদায় করেন। বিপুল অর্থের মালিকানা লাভ করেন। শুধু তাই নয়, একজন শাসক বা রাজার মৃত্যুর পর তার সন্তানই যেমন রাজা হয় সে ব্যবস্থা তারা করে যান। এভাবে রাজা ও রাজতন্ত্রের উদ্ভব হয়।
প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, হরপ্পা, গ্রিক রোমান সভ্যতাগুলোর বিকাশের সঙ্গে এই রাজতন্ত্রের বিকাশের রয়েছে গভীর সম্পর্ক। রাজ্য ও রাজতন্ত্রের আদি রূপ দেখা যায় এই সভ্যতাগুলোতে। রাজা ছিলেন একজন যোদ্ধা ও যোদ্ধাদের প্রধান। তাহলে যোদ্ধা ও যোদ্ধাদের প্রধান ছিলেন কারা? রাজারাই ছিল। রাজারাই ছিল হচ্ছে যোদ্ধা বা যোদ্ধাদের প্রধান। তার জীবন ছিল অসীম সম্পদ আর ক্ষমতায় পূর্ণ। রাজার সহযোগী, ধর্মগুরু, উপদেষ্টা এবং সেনাপতিরা ছিলেন সেই ক্ষমতার অংশ। তারা ছিলেন অভিজাত শ্রেণীর অন্তর্গত। রাজার ক্ষমতা বৃদ্ধির আরও একটি প্রধান উপায় ছিল যুদ্ধবিগ্রহ। তাহলে রাজার যে ক্ষমতা বৃদ্ধি পাবে সেটা একটা প্রধান উপায় ছিল, সেটা হচ্ছে যুদ্ধ আর বিগ্রহ নিয়ে। বিভিন্ন নতুন অঞ্চলে আক্রমণ করে ধন সম্পদ লুট করে রাজারা নিজেদের প্রভাব বৃদ্ধি করতেন। তাহলে রাজারা কিভাবে নিজেদের প্রভাব বৃদ্ধি করতেন? মানে নতুন নতুন অঞ্চল আক্রমণ করত, তারপর ধন সম্পদ লুট করে রাজারা তার নিজেদের প্রভাব বৃদ্ধি করতেন। পরাজিত এলাকা থেকে সাধারণ মানুষদের বন্দি করে নিয়ে এসে দাস হিসেবে বিক্রি করতেন। মানে পরাজিত যেসব এলাকায় যাদেরকে হচ্ছে পরাজিত করে ফেলে, যেসব রাজ্যতে, তাদের থেকে দাস দাসীদের কিনে নিয়ে এসে তারা বিক্রি করে দিত, নিজেদের সেবায় নিয়োজিত করতেন। অন্যদিকে রাজা ও পুরোহিতরা সাধারণ মানুষের জন্য রচনা করতেন এমন কিছু আইন যার ফলে রাজা ও রাজতন্ত্রের প্রতি মানুষের আনুগত্য বৃদ্ধি পেত। নিয়মিত কর খাজনা দিয়ে রাজারা বা রাজার আদেশ মেনে চলতে বাধ্য করত। প্রাচীন মিশরের রাজা ফারাও। তাহলে প্রাচীন মিশরের রাজা কে ছিল? ফারাও ছিল। তাহলে প্রাচীন মিশরের রাজাদেরকে কি বলা হতো? ফারাও বলা হতো। নিজেদের দাবি করতেন তারা দেবতার বংশধর। তাহলে কারা নিজেদের দাবি করতেন দেবতার বংশধর? ফারাও বা মিশরের রাজা ফারাওরা দাবি করত। কৃষির ওপর ভিত্তি করে প্রাচীন মিশর যখন নগর গড়ে ওঠে তখনই সেখানে রাজা ও রাজতন্ত্রের সূচনা হয়। মিশরীয় রাজাদের উপাধি ছিল ফারাও বা ফেরাউন। তাহলে মিশরীয় রাজাদের উপাধি ছিল কি? ফারাও বা ফেরাউন। ফারাও শব্দের অর্থ হচ্ছে সুবৃহৎ বাড়ি। সুবৃহৎ বাড়ি। তাহলে ফারাও শব্দের অর্থ হচ্ছে কি? সুবৃহৎ বাড়ি। মিশরের রাজাগণ সুবিশাল প্রাসাদে বসবাস করতেন বলে হয়তো তাদের এই নাম দেয়া হয়। আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে মিশরের রাজতন্ত্রের সূচনা হয়। তাহলে কত হাজার বছর আগে মিশরের রাজতন্ত্রের সূচনা হয়? প্রায় ৭,০০০ বছর আগে থেকে। এবং একে একে অনেকগুলো রাজবংশের উত্থান ঘটে যে সেখানে। মিশরের বিখ্যাত ফারাওদের মধ্যে মেনেস, খুফু, আমেনহোটেপ, তুতেনখামেনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে মিশরের বিখ্যাত ফারাওদের মধ্যে বিশেষভাবে নাম উল্লেখযোগ্য আছে মেনস, খুফু, আমেন, আমেনহোটেপ, তুতেনখামেনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ফারাওদের যে পিকচার বা ছবি ছিল খুব সুন্দর করে এখানে দিয়ে দিয়েছে, কেমন ছিল সেটা উল্লেখ করে দিয়েছে। এই যে এর নাম হচ্ছে, যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি, নাম হচ্ছে তুতেনখামেন। এমন ছিল ফারাওদের রাজারা এইভাবে মুকুট পরিধান করত।